সন্ধ্যা। উপস্থিত সকল সুধীবৃন্দকে আমি মানালি চক্রবর্তী স্বাগত ও ধন্যবাদ জানাচ্ছি। আজকের অধিবেশনে গবেষণাপত্র উপস্থাপনা হবে। বিষয় হলো সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের নাটককে রাজনৈতিক চেতনা। এই বিষয়ে আলোকপাত করবেন রানু রায়। বর্তমানে তিনি সিকম স্কিল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন প্রফেসর নিখিলেশ চক্রবর্তী মহাশয়ের তত্ত্বাবধানে। তিনি রিসার্চ স্কলার সংস্কৃত বিভাগে। তিনি চণ্ডীদাস মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষিকা। আমি রানু রায়কে অনুরোধ করছি আজকের অধিবেশন শুরু করার জন্য। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম। বাগার্থবিব সম্পৃক্ত বাগার্থ প্রতিপ্রত্যয়ে জগতঃ পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরৌ। নমস্কার। মোদক ট্রেনার একাডেমিকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাকে বলবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই আমার তত্ত্বাবধায়ক নিখিলেশ চক্রবর্তী মহাশয়কে এবং এখানে উপস্থিত ব্যক্তিবর্গকে যথাযোগ্য শ্রদ্ধা জানাই। আমি রানু রায়, সিকম স্কিলস বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগের গবেষক। আমার গবেষণার শিরোনাম হলো আধুনিক সংস্কৃত সাহিত্যে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের নাটকে ব্যতিক্রমী অভিনবত্ব, ব্যতিক্রমী বিষয় ভাবনা ও রচনা শৈলী। তারই একটা ছোট্ট অংশ। আজকের আমার বিষয় সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের নাটকে রাজনৈতিক চেতনা। এটাই আমার প্রথম ভার্চুয়াল প্রেজেন্টেশন। যদি কোনো ভুল হয়ে থাকে মার্জনা করবেন। আজকের আমার বিষয় সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের নাটকে রাজনৈতিক চেতনা। সংস্কৃত সাহিত্যের ইতিহাসে বাংলার এক অগ্রগণ্য নাট্যকার হলেন সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়। তিনি ছিলেন বিনয়ী, বুদ্ধিদীপ্ত, মননশীল ও অন্তর্দৃষ্টি সম্পন্ন শিল্পী। স্বাধীনতার পরবর্তীকালীন ভারতের অনাচার, দুর্নীতি, রাজনীতি সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়কে ক্ষতবিক্ষত করেছে। তিনি জীবনে যা কিছু দেখেছেন, অন্তর দিয়ে উপলব্ধি করেছেন, তাকেই সৃজনাত্মক রূপ দিয়েছেন তার নাটকে। তার নাটকের আলোকে আধুনিক সংস্কৃত নাট্য সাহিত্যে সমকালীন রাজনীতিকে বিশ্লেষণ করা এই নিবন্ধের উদ্দেশ্য। সংস্কৃত আলংকারিকগণ কাব্যকে দুই ভাগে ভাগ করেছেন, যথা শ্রব্য এবং দৃশ্যকাব্য। দৃশ্যকাব্য দৃষ্টিগ্রাহ্য আর শ্রব্যকাব্য শ্রুতিগ্রাহ্য। মঞ্চে অভিনয় দর্শনের মাধ্যমে দৃশ্যকাব্যের রস আস্বাদিত হয়, তাই দৃশ্যকাব্য অভিনয় প্রধান। সাধারণভাবে নাটকে দৃশ্যকাব্য পদবাচ্য। অভিনেতার উপর পাত্রের ভূমিকা আরোপ হওয়ার কারণে দৃশ্যকাব্যকে রূপক বলা হয়ে থাকে, তবে একে নাট্য ও রূপ নামে অভিহিত করা হয়। দশরূপকার ধনঞ্জয় নাট্য বলতে বুঝিয়েছেন অবস্থানুকৃতির নাট্যম, অর্থাৎ অভিনয়ের দ্বারা নাটকীয় পাত্রপাত্রীর অবস্থার অনুকরণ। নাটক কেবল শিল্পচর্চার মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রাখেনি, বাংলা নাটকের মতো সংস্কৃত নাটকও সমাজ পরিবর্তনের আন্দোলনে তার পাশে থেকেছে। জনগণের মধ্যে জাগিয়ে তুলেছে জাতীয়তাবাদ ও স্বাধীনতা স্পৃহা। বিংশ শতকে ষাটের দশকে রাজনৈতিক সংঘাত, অর্থনৈতিক সংকট, সামাজিক বিশৃঙ্খলা তৎকালীন জনজীবনকে অন্ধকারে নিমজ্জিত করেছিল। রাজ্য রাজনীতিতে দেখা যায় একাধিক রাজনৈতিক ক্ষমতার পালাবদল, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে বিভ্রান্তিকরের মধ্যে ফেলে। ষাটের দশকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে জটিলতা তা ৬০ দশকের সূত্রপাত হয়। অর্থনৈতিক অবনমন, প্রশাসনিক ও সামাজিক বিশৃঙ্খলা, রাজনৈতিক সংঘাত, নির্বাচনে সন্ত্রাসবিহীন, সাধারণ মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়ে। এই সময় কলকাতায় ১৪৪ ধারা জারি হয়। এরপরে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়। পশ্চিমবঙ্গের শিল্প কারখানাগুলিতে শ্রমিকদের অসন্তোষ শুরু হয়। লকআউট, ছাঁটাইয়ের বিরুদ্ধে ও বোনাসের দাবিতে শ্রমিকদের ধর্মঘট বৃদ্ধি পায়। এই সময় পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা সংকটাপন্ন ছিল। গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা প্রায় লুপ্ত।
রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতা দখলকে কেন্দ্র করে 60-এর দশকে রাজনৈতিক সন্ত্রাস ছড়িয়ে পড়েছিল। রাষ্ট্রপতি শাসন, রাজনীতি দখল, ক্ষমতা দখল ফলস্বরূপ রাজনৈতিক পরিবেশ ভয়াবহ হয়ে ওঠে। এই সময় চরম সত্য ছিল বেকারত্ব এবং রাজনৈতিক হিংসা। তার প্রতিফলন পড়েছে সংস্কৃত নাটকে, যেমন শ্রীজীব ন্যায়তীর্থের চৌরচাতুরিয়ম, খুটখেমিয়ম আর দরিদ্র দুর্বলম, আর বীরেন্দ্র কুমার ভট্টাচার্যের বেষ্টনবায়ক, সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের অথকিম প্রভৃতি। সংস্কৃত সাহিত্যের একটি অতি প্রিয় নাম সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়। সাহিত্যের বিভিন্ন শাখায় কলাকুশল জীবনশিল্পী তিনি। প্রত্যেক সাহিত্যকেই নিজেদের চেনা যায় জগতের পরিচিত মানুষ অভিজ্ঞতালব্ধ বিষয়কে তাদের সাহিত্য পরিবেশন করেন। সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ও তার ব্যতিক্রম নন। স্বাধীনতার পরবর্তীকালীন ভারতের অনাচার, দুর্নীতি সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়কে ক্ষতবিক্ষত করেছে। তিনি জীবনে যা কিছু দেখেছেন, উপলব্ধি করেছেন, তার সবই প্রায় প্রতিফলন ঘটেছে তার নাটকের মধ্যে। নাটকের মধ্যে তিনি গর্জে উঠেছেন অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে। সাধারণ মানুষ হয়ে মানব অধিকারের জন্য তিনি লড়াই করেছেন। তিনি নাটকের মধ্যে শুধু সত্যেরই অন্বেষণ করেননি, নির্মম সত্য, রূঢ় বাস্তবকেও তুলে ধরেছেন। তিনি নাটকের মধ্যে শুধু সত্যের অন্বেষণই করেননি, নির্মম সত্য ও রূঢ় বাস্তবকেও তুলে ধরেছেন। শ্লেষ বিদ্রূপের তীক্ষ্ণভাবে সংযোজন করেছেন। আধুনিক সংস্কৃত সাহিত্যে এক উজ্জ্বল নক্ষত্র স্বরূপ হলেন সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়। সংস্কৃত নাট্য সাহিত্যে তিনি একাধারে নট, সার্থক নাট্য নির্দেশক, নাট্য বিশারদ ও নাট্য চিন্তক। তিনি বর্তমানে বাংলাদেশের যশোর জেলার নহাটা গ্রামে 1918 সালের 27শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। পিতা শরৎচন্দ্র পণ্ডিত এবং তিনি পেশায় পুরোহিত ছিলেন এবং মাতা ছিলেন প্রমোদা সুন্দরী দেবী। স্বাধীনতা সংগ্রামীদের সাথে যুক্ত থাকার কারণে দেশপ্রেমী হওয়ার অপরাধে এই স্কুল ছাত্রটি ব্রিটিশ শাসকের ক্রোধানলে পড়েন এবং একাধিকবার কারাবরণ করতে হয়। ফলশ্রুতি সারস্বত জীবনে শুভারম্ভ ঘটে অনেক দেরিতে। সেই জন্য তিনি ছিলেন সকলের প্রিয় গুরুদা। বাল্যকালে পিতা শরৎচন্দ্রের মৃত্যু হয়। জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্য ছিল না। বালক সিদ্ধেশ্বর আর্থিক স্বাচ্ছন্দ্য ফেরানোর জন্য তিনি শৈশবকাল থেকেই রোজগারের চেষ্টা করেন। তাই তিনি জীবনের প্রথম দিকে যাত্রা দলে সখীর ভূমিকায় অবতীর্ণ হন। ম্যাট্রিক পাশ করে ওভারসিয়ার পদে আসামের গৌরীপুর এস্টেটে সার্ভেয়ার পদে নিযুক্ত হন। প্রচলিত আছে যে প্রথমেশ বড়ুয়ার স্ত্রী যমুনা বড়ুয়ার ব্যক্তিগত সচিব হিসেবে তিনি নিযুক্ত হন। যমুনা দেবী অর্থাৎ তিনি বৌরানী নামেও পরিচিত ছিলেন। বৌরানীকে সংস্কৃত পড়ার দায়িত্ব ছিল তরুণ সিদ্ধেশ্বরের। রাজশাহী জেলার বগুড়া কলেজ থেকে তিনি আইএ পাশ করেন। এরপর তিনি কলকাতায় আসেন ইকোনমিক্স নিয়ে প্রেসিডেন্সি কলেজে পড়ার জন্য। কিন্তু ইকোনমিক্স নিয়ে অধ্যয়নের জন্য বেশি অর্থ খরচ হবে জেনে তিনি সংস্কৃত বিষয় নিয়ে পড়াশোনা করতে আরম্ভ করেন এবং তিনি জানতে পারেন যে সংস্কৃত বিষয় নিয়ে পড়াশোনা করলে বৃত্তিও পাওয়া যাবে। সুতরাং তিনি গভর্নমেন্ট কলেজে সংস্কৃত অনার্স নিয়ে পড়াশোনা করতে আরম্ভ করেন। তিনি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তার জন্য তাকে কিছুদিনের জন্য কলেজ থেকে বহিষ্কৃত করা হয়। এরই মধ্যে গভর্নমেন্ট সংস্কৃত কলেজে সংস্কৃত নিয়ে পড়াকালীন তিনি রাজশাহী টোলে আদ্য মধ্য উপাধি পাশ করেন ও কাব্যতীর্থ হন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরে কলা বিভাগে সর্বোচ্চ নাম্বার পান এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ঈশান স্কলার উপাধি সম্মান অর্জন করেন। 1949 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে কৃতিত্বের সাথে তিনি স্নাতকোত্তর পাশ করেন। সাহেবগঞ্জ নিবাসী বার্মাশেল কোম্পানির ইন্সপেক্টর মনীন্দ্রনাথ পাঠকের কন্যা হলেন শ্রীমতী রতনমালা। তার সঙ্গে 1951 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন তার বৃত্তি ছিল মাত্র 100 টাকা। ব্যক্তিগত জীবনে ও সারস্বত জীবনে রতনমালা দেবীর ভূমিকা ছিল বরাবর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন। তিনি কর্মজীবনের শুরুতে 1951 থেকে 1960 পর্যন্ত বিভিন্ন কলেজে তিনি অংশকালীন অধ্যাপক রূপে
কাজ করেন, যেমন বৈষ্ণবঘাটা, সেন্ট পলস, দেশবন্ধু কলেজ প্রভৃতি। তিনি 1960 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপে যোগদান করেন। কলকাতা থেকে বর্ধমান 1960 থেকে 64 সাল, অর্থাৎ এই 4 বছর তিনি যাতায়াত করেন এবং তিনি 1964 সালে বর্ধমানে স্থায়ীভাবে থাকতে শুরু করেন। তিনি সাগর নন্দীর নাটক লক্ষণ রত্নকোষ গ্রন্থটির উপর গবেষণা করেন। তার তত্ত্বাবধায়ক ছিলেন গৌরীনাথ শাস্ত্রী। 1966 সালে তিনি গবেষণা শুরু করেন। এই গ্রন্থটির উপর তিনি অসাধারণ তথ্যনিষ্ঠ মননধর্মী গবেষণা করে 1973 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি উপাধি লাভ করেন। তিনি 1983 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। তার গবেষণা অভিসন্দর্ভটি 12 বছর পর 1978 সালে পুস্তক আকারে প্রকাশিত হয়। 1987 সালে গভর্নমেন্ট কলেজের পিজি ট্রেনিং অ্যান্ড রিসার্চ বিভাগে প্রফেসর হিসেবে যোগদান করেন। তিনি সেখানে 1990 সাল পর্যন্ত কলকাতা সংস্কৃত সাহিত্য পরিষদের সাথে আত্মার যোগ ছিল। দিনের পর দিন পরিষদে তিনি বিনিদ্র রজনী কাটিয়েছেন এই বিভাগের সহকর্মী অধ্যাপক দীপক চ্যাটার্জির সঙ্গে। ছাত্রাবস্থায় ছাত্র আন্দোলনে যুক্ত থাকায় তাকে অনেকবার কারাবরণ করতে হয়েছিল। তিনি স্বাধীনতার পরবর্তীকালীন ভারতের অনাচার দুর্নীতি তাকে ক্ষতবিক্ষত করেছে। তিনি জীবনে যা কিছু উপলব্ধি করেছেন তিনি তার সবই প্রতিফলন ঘটিয়েছে তার নাটকের মধ্যে। ঊনবিংশ, বিংশ এবং একবিংশ শতাব্দীর প্রথমে অনেকের মতে সংস্কৃত হলো ভাষা ও সাহিত্যের চরম অবক্ষয়ের যুগ। সেই তৎকালীন সময়ে সংস্কৃত ভাষা তেমন কোনো উল্লেখযোগ্য রচনা পাওয়া যায় না। যে কয়েকজন মুষ্টিমেয় সংস্কৃত সাহিত্যপ্রেমিক সাহিত্যিক কাব্য, নাটক, গল্প ইত্যাদি রচনা করেছিলেন তাদের রচনার বিষয়বস্তু ও আঙ্গিক প্রভৃতির বিচার উল্লেখ্য। তবে বিংশ শতাব্দীতে সংস্কৃত সাহিত্যের ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটে। বিংশ শতাব্দীতে সংস্কৃত সাহিত্য অন্যান্য ভাষার সাহিত্যের মতো প্রায় হয়ে উঠেছে কালের দর্পণ। সুতরাং নকশাল আন্দোলন, উদ্বাস্তু সমস্যা, নেতাদের দুর্নীতি, রাজনীতি, সাম্প্রদায়িকতা প্রভৃতি অনেক কিছু হয়ে উঠেছে সংস্কৃত সাহিত্যের নানা শাখার বিষয়বস্তু। এইভাবে সংস্কৃত সাহিত্য নানা শাখায় পল্লবিত হয়ে ওঠে। স্বর্গবন্ধু মহাকাব্য যেমন রয়েছে তেমন খণ্ডকাব্যে ও ছোট গল্প উপন্যাসে বিশেষভাবে নাটকে নানাভাবে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন দেখা যায়। নাট্যকার সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের ঠিক এই সময় সংস্কৃত সাহিত্যের আবির্ভাব হয় এবং আধুনিক সামাজিক সমস্যা, আধুনিক কালে যে সামাজিক সমস্যা তার নাটক রচনায় ভিড় করেছিল। পাশ্চাত্য নাট্য আন্দোলনের প্রবক্তা ব্রেশট ও ব্রেকট এই দুজনের যে নাট্যতত্ত্ব সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় নাটকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। ব্রেশটের যে নাট্যতত্ত্ব তাকে বলা হয় থার্ড থিয়েটার। দক্ষিণ এশিয়ার মঞ্চে ব্রেশটকে তিনি প্রথম উপস্থাপন করেন। সেজন্য বার্লিন বিখ্যাত ব্রেশট গ্যালারিতে বাংলা সিদ্ধেশ্বরের চট্টোপাধ্যায়ের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। 1965 সালে 4 ফেব্রুয়ারি গ্যালিলিওর জন্মে শতবার্ষিকী স্মরণে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উত্তর অনুষ্ঠানেও গ্যালিলিও নাটক অভিনয় হয়। এই নাটকের ব্যবস্থাপক ও পরিচালক ছিলেন অধ্যাপক সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়। প্রসঙ্গত বাংলার অনেকগুলি উল্লেখযোগ্য নাট্য প্রযোজনা করেছেন, যেমন দশচক্র, রবীন্দ্রনাথের বৈকুণ্ঠের খাতা এবং রাজা ও রানী। নাটকের সার্থক প্রযোজনা করেছেন সুকুমার রায়ের চলচ্চিত্র চঞ্চরী এবং লক্ষণের শক্তিশীল। সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় 4টি নাটক রচনা করেছিলেন: ধরিত্রীপতি নির্বাচনম, অথকিম, ননাবিতরণম, স্বর্গীয় হসনম। ধরিত্রীপতি নির্বাচনম প্রকাশিত হয় 1971 খ্রিস্টাব্দে 71 সালে, অথকিম হয় 1974 সালে, আর ননাবিতরম হয় 1974, স্বর্গীয় হসনম হয় 1977 খ্রিস্টাব্দে। এছাড়াও তিনি কাব্য, সংস্কৃত প্রবন্ধ, ইংরেজি প্রবন্ধ, অনুবাদ, সংস্কৃত অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথের কাব্য, নাট্যতত্ত্ব গ্রন্থ রচনা করেছিলেন। এছাড়া নাট্যতত্ত্ব গ্রন্থ যেমন বাংলায় তিনি রচনা করেছিলেন তেমনি তিনি ইংরাজিতেও রচনা করেছিলেন। নাট্যকার সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের 4টি নাটকের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নাটক হলো ধরিত্রীপতি নির্বাচনম।
এই নাটকটি আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক সমস্যাকে কেন্দ্র করে রচিত। এই রূপকটি 1967 সালে রচিত হয়। সংস্কৃত সাহিত্য পরিষদ এই রূপকটি 1971 সালে প্রকাশ করেন। নাটকের প্রেক্ষাপট একটি প্রান্তশালা। তার মালিক হলেন স্বয়ং ভগবান এবং সহকারী কর্মচারী বিশ্বকর্মা। তার একমাত্র বিবাহযোগ্য কন্যা ধরিত্রী। তার স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে। বিবাহ করতে আগত পাত্রেরা সুন্দরী সম্পদশালিনী ধরিত্রীকে প্রকৃতপক্ষে কেউ ভালোবাসে না, কিন্তু তার দখল নিতে সবাই আগ্রহী। কেউ অর্থের জোরে, কেউ ক্ষমতার জোরে, কেউ বা আত্মীয় দাদার পরিচয়ে ধরিত্রীকে দখল নিতে চায়। শেষ পর্যন্ত ধরিত্রীর প্রতি নির্বাচিত না হয়ে নাটকটি সমাপ্ত হয়ে যায়। আধুনিক সংস্কৃত সাহিত্যে রাজনৈতিক সমস্যাকে কেন্দ্র করে অনেক নাট্যকার নাটক রচনা করলেও তার মধ্যে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় অন্যতম। নাট্যকার এই নাটকের মধ্যে দেখাতে চেয়েছেন ধরিত্রীর প্রতি নির্বাচন সভার বারবার আয়োজন হলেও তা আজও চলছে। তিনি অসামান্য কৃতিত্বের সাথে আন্তর্জাতিক রাজনৈতিক সমস্যাকে অবলম্বন করে ধরিত্রীর প্রতি নির্বাচন নাটকটি রচনা করেন। নাট্যকার নাটকের মধ্যে সম্মিলিত জাতিপুঞ্জের অধ্যক্ষ নির্বাচন নিয়ে শক্তিশালী দেশগুলির দুর্বল দেশগুলির উপর অধিকার খাটানোর চেষ্টাকে বিদ্রূপ করেছেন। সম্মিলিত জাতিপুঞ্জের নিরপেক্ষ ভূমিকা নেওয়ার কথা কার্যত সম্ভব হয় না। অভিনব পরিকল্পনায় উপস্থাপিত নাটকটিতে নাট্যকারের মৌলিকত্বের পরিচয় পাওয়া যায়। নাটকে 9 জন পুরুষ চরিত্র ও একজন স্ত্রী চরিত্র আছে। নাট্যকার নাটকের চরিত্রগুলির নামকরণে মনীষী-আনার পরিচয় দিয়েছেন। চরিত্রের নামগুলি খুবই তাৎপর্যবহ, যেমন লঘুবঞ্চক, গার্ডলোক, বরন্দলম্বু প্রমুখ। নাটকটিতে ধরিত্রী বলতে পৃথিবী এবং স্বয়ম্বর সভায় আগত পুরুষ চরিত্রগুলি এক একটি দেশকে উপস্থাপিত করেছেন। নাট্যকার তার অনুসন্ধিৎ সুদৃষ্টিতে বুঝেছেন ন্যায় নীতি, নিরপেক্ষতা প্রভৃতি তত্ত্বগুলি আজ শুধু কথার কথা মাত্র। নাট্যকার স্বকীয় প্রতিভায় চরিত্রগুলিকে নতুন ভাবে রূপদান করেছেন। নাটক মানে রাজা রানীর প্রেমের কাহিনী নয় বা নিছক মনোরঞ্জন নয়। নাটকের মধ্যে দিয়ে তিনি কিছু বার্তা দিতে হবে যা সমাজ ও লৌকিক ক্ষেত্রে মঙ্গলদায়ক হবে। এর ফলস্বরূপ দর্শক মণ্ডলী অভিনয় দর্শনের মাধ্যমে শিক্ষা লাভের সুযোগ পাবে। সেই বার্তা দর্শকদের ভাবনা বিকাশে সাহায্য করবে। নাট্যকার নাটকের বিষয়বস্তু চয়নও অভিনবত্ব দেখিয়েছেন। এই নাটকের মধ্য দিয়ে তিনি গভীর বার্তা দিতে চেয়েছেন। দর্শক মণ্ডলীর ও পাঠককুলের মধ্যে নানা প্রশ্ন জাগিয়ে নাটকটি সমাপ্ত হয়েছে। এই নাট্যকার নাটকে যে নাট্যের যে শাস্ত্রোক্ত নিয়ম থাকে অনুসরণ করলেও কোনো কোনো জায়গায় তিনি সেই নিয়ম অনুসরণ করেনি। তিনি এই নাটকে নান্দি শ্লোকে কলিকাল নামক এক দেবীকে প্রণাম জানিয়েছেন। বিশ্বের শক্তিশালী দেশগুলি দুর্বল দেশগুলিকে ধ্বংসের পথে নিয়ে যায়। দুর্বল দেশগুলির কোনো ভূমিকা থাকে না। ধরিত্রীকে সকলে নিজের দখলে পেতে চায়। শান্তিকামী দেশগুলি নিজেদের মধ্যে বিবাদ করে বিশ্ব শান্তি বা ধরিত্রীকে দখলে নেবার ব্যর্থ চেষ্টা করে। তাই সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় নাটকের প্রস্তাবনাতে বলেছেন, প্রত্যহমেব সংবাদ পত্রিকায়াং দৃশ্যতে গতিরনন্ধুরন্ধরা রাষ্ট্রনায়কা ধরণীমিমাং মনুষ্যরহিতাং কর্তুম ব্যবসিতা। অদ্ভুত মারণ যন্ত্রা আবিষ্করণে প্রতিস্পর্ধা তেষাম অস্মাকম হৃৎকম্পং জনয়তিতরং। অর্থাৎ প্রতিদিন পত্রিকায় দেখি জাতির কত যুদ্ধবীর এই পৃথিবীকে জনশূন্য করতে বদ্ধপরিকর। বিস্ময়কর মারণযন্ত্র আবিষ্কারে তাদের প্রতিযোগিতা আমাদের আরো কাঁপিয়ে দেয়। গার্ডলোক বলেছেন, পৃষ্ঠদেশা ঝটিতা কৃষ্ণ কিং পাতয়ামি ভূমৌ বরন্দলম্বক। পেছন থেকে টেনে এক ঝটকায় মাটিতে ফেলে দেব। যুদ্ধদান সাবধান করেছে, তাহলে অয়ঙ্গল দুরঙ্গন তোমার মাথা ঘুরিয়ে দেবে। জানো না এরা দুজনে বরন্দলোকের সঙ্গে হাত মিলিয়ে ধরিত্রীকে পেতে চায়। গার্ডলোকের তখন প্রশ্ন করে, কথম এবং নামও পরস্পরবদ্ধ বৈর এত, কিন্তু এরা তো পরস্পরের শত্রু। যুযুধান, আরে শত্রুতা তো বাইরে, ভেতরে আসলে বন্ধু। এই হলো রাজনীতি।
স্বল্প বুদ্ধির গোচরা, সাধারণ বুদ্ধির অগোচর। এইভাবে রাজনীতির অন্তর্নিহিত সত্যের সন্ধান করেছেন, সত্যকে উন্মোচিত করেছেন সিদ্ধেশ্বর। শান্তিকামী দেশগুলির সব চেষ্টা ব্যর্থ। আধুনিক কালের রাজনৈতিক দল নির্বাচন পদ্ধতি অবলম্বনে আরেকটি ব্যঙ্গ নাটিকা হলো সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের অথকি। সংস্কৃত সাহিত্য পরিষদের সভ্যদের দ্বারা 1972 সালে 23শে এপ্রিল এটি প্রথম অভিনীত হয়। এই নাটকে বিদ্রূপের মধ্য দিয়ে কোথাও হাসির ছলে প্রশ্ন উত্থাপন করা হয়েছে, আবার কোথাও উত্তর দেওয়া হয়নি। হয়তো জানা নেই কি উত্তর, অথবা সকলের জানা। তাই নাট্যকার বলেছেন, হাস্যচ্ছলেন কুত্রাপিরা প্রশ্ন এব স্থাপ্যতে, ন দীয়তে উত্তরম ন জ্ঞায়তে বাকিমুত্তরমা অস্য সর্বৈরেব বা জ্ঞায়তে তৎ। ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশের প্রতি তীব্র কটাক্ষ করে রচিত অতকির নাটক। নাট্যকার সিদ্ধেশ্বর নাট্যশাস্ত্রোক্ত রীতি মেনে নাটকের আরম্ভে একটি নান্দি শ্লোক পাঠ করেছেন। পুরাতনং জাত্যধুনা বিনাশং নবীনমত্ত হে বিভাতু কামং নমাম্যত অহং প্রসীমিক্ষ কালং সমুদ্ভুটাখ্যাং নব নাট্যদেবম। এই নান্দি শ্লোকে সমুদ্ভট নামক এক নতুন দেবতা স্তুতি করেছেন। এই উদ্ভট কথার অর্থ অবাস্তব। জীবন কাব্যের ন্যায় সুষ্ঠুভাবে পরিচালিত হয় না, কারণ এই উদ্ভট হলো সমাজের উদ্ভট পরিচালন ব্যবস্থা, মানুষের একে অপরের প্রতি উদ্ভট স্বার্থপরতা, মধ্যবিত্ত সাধারণ মানুষের উদ্ভট রাজনীতি। মানুষ যতই আধুনিক বা শিক্ষিত হোক না কেন, এই উদ্ভটতা থেকে পরিত্রাণ নেই। তাই সমাজের এই হীনতার প্রতিবাদ জানিয়ে নাট্যকার সেই উদ্ভট দেবতার ব্যঞ্জনার মাধ্যমে জয়গান করেছেন। এই নাটকের শুরুতেই সূত্রধারের কথার মাধ্যমে সমাজের চেহারাটা পরিষ্কারভাবে আমরা দেখতে পাই। পরমধ্যতে সর্বং জাতম অসংস্কৃতম দেহে চিত্তে সমাজে সংস্কৃতস্য গন্ধোপি নাস্তি অভিনয়শ্চ ভবতি সর্বত্রৈব মার্গে হট্টে ঘট্টে পরিবারে বিদ্যালয়ে বিধানসভায়ামপি। কিন্তু আজকের দিনে সবকিছু অসংস্কৃত হয়ে গেছে। শরীরে, মনে, সমাজে সংস্কৃতের গন্ধও নেই। আর অভিনয় সে তো সর্বত্র হচ্ছে, হাটে ঘাটে, মাঠ, পরিবারে, বিদ্যালয়ে, বিধানসভাতে। নাটকে দেখতে পায় কয়ের সাথে আয়ের ধাক্কা লাগে, আর ককে বলেন ননসেন্স, কিম ন পশ্যসি ভদ্রমহিলাম অপ্যে আগচ্ছন্তিম। অসভ্য, একজন ভদ্রমহিলা আসছেন, আপনি কি দেখতে পাচ্ছেন না? এর উত্তরে ক বলেন সরি, পরমাগচ্ছন্তি ন দৃষ্টবান দর্শনীয়ামপি। আমি দুঃখিত, কিন্তু আগমনদাতা আপনাকে দেখতে পাইনি, যদিও আপনি দর্শনীয়। কয়ের এই উত্তরের মধ্যে একটা ব্যঞ্জনানীয়তা আছে। আর যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হন, তাহলে এর মধ্যে রূঢ় বাস্তব সত্যনীয়তা আছে। যখন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব রাস্তায় যান, শত কষ্ট সত্ত্বেও সাধারণ মানুষ তাদের রাস্তা ছেড়ে দেন। তারা ক্ষমতার প্রাচুর্যে সাধারণ মানুষের নগণ্য জ্ঞান করে। এই চিত্র বর্তমানেও লক্ষ্য করা যায়। নাটকে দেখতে পায় উত্তেজিত হয়ে ককে কটূক্তি করলেও ক বিনয় প্রদর্শন করেন। তিনি সবকিছু জানেন, কিন্তু কাউকেই কিছু বলেন না, কারণ আত্মরক্ষার হাতিয়ার শিং দুটি যৌবনেই ভেঙে গেছে। সুতরাং সত্যি কথা বলার জন্য বর্তমানে সাহসের এবং আত্মরক্ষার জন্য অস্ত্রের প্রয়োজন। কয়ের এই উক্তির মধ্যে অপ্রিয় সত্য লুকিয়ে আছে, যা বর্তমান সমাজে প্রায়শই লক্ষ্য করা যায়। প্রাচীনকালে রাজনীতি ছিল, কিন্তু সেই রাজনীতি ছিল বুদ্ধির যুদ্ধ। যেমন বিশাখ দত্ত রচিত মুদ্রা রাক্ষস নাটকে চাণক্য রক্তপাত ছাড়াই শুধুমাত্র কূটনীতির দ্বারা রাক্ষসকে পরাজিত করে স্বপক্ষে এনেছেন। কিন্তু বর্তমান রাজনীতির স্রোতের বিপরীতে বইছে। দেশ, সমাজ, পরিবার সর্বত্রই রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে। এই নাটকে নাট্যকার ব্যঙ্গের মাধ্যমে দর্শকদের সচেতন করা নির্বাচন ব্যবস্থার প্রতি প্রকৃত অর্থ বুঝিয়েছেন। বলেছেন, অভদ্র অচিরে নৈব ভবিষ্যতি তৎ সদৃশানাম সমুচিতা শিক্ষা আগচ্ছতু তত্র ভবান। অসভ্য, খুব তাড়াতাড়ি আপনার মতো লোকের উচিত শিক্ষা হবে, তাকে আসতে দিন। এই নাটকের একটি নতুন শব্দ হলো আগচ্ছতু তত্র ভবান। অর্থাৎ নাটকের প্রথম থেকে শেষ অবধি আমরা দেখতে পাবো কেউ একজন আসছে, অর্থাৎ এই ভবানকে নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন নাট্যকার। সিদ্ধেশ্বর এই তিনি শব্দের মাধ্যমে অসীম ক্ষমতার অধিকারী, সমাজের নিয়ন্তা
রাজনীতিবিদদের প্রতি সুতীক্ষ্ণ বিদ্রুপবাণ হেনেছেন। নাটকে আরো দেখতে পাই কে বলেছেন রাবিশ ননসেন্স বলে তিরস্কার করলেও উত্তেজিত না হয়ে কে সমর্থন করে বলেছেন যদুক্তং ভবত্যা সর্বত্র তদেব বস্তু শোভতে তরম। গৃহে হট্টে ঘট্টে বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে লোকসভায়াং বিধানসভায়াং সর্বত্র। আপনি যেটা বলেছেন সব জায়গায় ওই বস্তুটি শোভা পাচ্ছে, বাড়িতে, হাটে, ঘাটে, বিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে, লোকসভাতে, বিধানসভাতে, সর্বত্র। নাটকে কয়ের এই কথার মধ্যে সমাজে নির্মম বাস্তব চিত্র ফুটে উঠেছে। বর্তমান সমাজে এরকম মূর্খদের বাস সর্বত্র। নাট্যকার বলেছেন ঘরে, বাইরে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিধানসভা, লোকসভা, সর্বত্র সকল স্থানেই এই জাতীয় মানুষদের বসবাস। লোকসভা, বিধানসভা হলো গণতন্ত্রের পবিত্র স্থান, যেখানে আইন প্রণীত হয়, সেখানেও রাবিশ ননসেন্সদের কর্তৃত্ব। তাই নাট্যকার কয়ের মুখে বিদ্রুপের সুরে বলেছেন এরকম মূর্খ সর্বত্র বিরাজ করছে। নাটকে আরো দেখতে পাই নামে একজন ব্যক্তি আছে, তিনি হলেন মধ্যবিত্ত দরিদ্র মানুষের প্রতিনিধি। তিনি বলেছেন আগচ্ছতু সমাগচ্ছতু অদনৈব অস্বচ্ছ মেতৎ সর্বং জ্ঞাতম অগ্নিমূল্যম আগচ্ছতু প্রলয় প্রচন্ড বিপ্লব মহামারী ধ্বংস আটবিক ব্রহ্ম পতত। আসুক, এখনই আসুক, সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, সবকিছুই অগ্নিমূল্য। আসুক প্রলয়, আসুক ভীষণ বিপ্লব, মহামারী ধ্বংস, পারমাণবিক বোমা পড়ুক। সমাজে এই শ্রেণীর মানুষের সংখ্যা বেশি। তারা রাজনীতি বোঝে না, তারা সুস্থ স্বাভাবিকভাবে জীবন নির্বাহ করতে চায়। খাদ্য, বস্ত্র আর বাসস্থান ব্যক্তির বাঁচার জন্য অপরিহার্য, কিন্তু মূল্যবৃদ্ধির জন্য এই শ্রেণীর মানুষের অসহায় অবস্থা। এই অসহ্য অবস্থা থেকে উত্তরণের জন্য বলে প্রলয় আসুক, ধ্বংস হয়ে যাক সবকিছু। তাই নাট্যকার ক্ষয়ের এই উক্তির মধ্য দিয়ে দরিদ্র, মধ্যবিত্ত, সাধারণ মানুষের আত্মনাদ ফুটিয়ে তুলেছেন। নাটকে আরো দেখতে পাই ক্ষয়ের আর্থিক দুরবস্থা দেখে বলেন চাকরি চলে গেছে নিশ্চয় ধর্মঘটে যুক্ত থাকার জন্য। অর্থাৎ সমাজের বাস্তব সত্য নাট্যকার তুলে ধরেছেন আয়ের এই উক্তির মাধ্যমে। নাটকে আমরা আরো দেখতে পাই নামক মহিলা বারবার কেউ আসবে বলে জনসাধারণকে বলেন। তিনি এসে কি করবেন? তিনি এলে কি জনসাধারণের অবস্থার পরিবর্তন হবে? তিনি এলে সাধারণ মানুষের মৌলিক অধিকার কি ফিরে পাবে? হয়তো না, কারণ এর আগেও নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক নেতারা আসে আর দিয়ে যায় নানা রকম প্রতিশ্রুতি, কিন্তু নেতারা প্রতিশ্রুতি দিলেও বা প্রতিশ্রুতির বন্যা করলেও সে বাস্তবে তা কোনো সাহায্যই করে না। তাই এখন আর তারা কোনো কিছুর অপেক্ষা করে না। তাই নাটকে নামক ব্যক্তি বলেন আগচ্ছতি তত্র ভবান আগচ্ছত নাম কিং তেন অস্মাকম কর্বদক অপি নাহং দাস্যামি প্রচার ও সঞ্চয়ে কস্যাপি সংঘর্ষ। তিনি আসছেন, আসুন, তিনি, তাতে আমাদের কি? কোন দলের প্রচারের জন্য এক কানাকড়িও দেব না। একজন মধ্যবিত্ত সাধারণ মানুষের প্রতিনিধি। রাজনৈতিক নেতাদের প্রতি কি পরিমাণ আশাহীনতা, ধিক্কার জমে আছে তা গয়ের এই উক্তির মধ্যে জানা যায়। কিম নির্বাচনম ভোটরঙ্গম বারংবারং নির্বাচন পত্রে একস্যৈব নাম্ন পার্শ্বে চিহ্নম অঙ্কিতং ময়া বারে তু অস্মিন সর্বসামেব নাম্নাং পার্শ্বে চিহ্নান্নঙ্কিয়ম অস্যামি। কি ভোটের রঙ্গ? আমি ব্যালট পেপারে একজনের নামের পাশে ছাপ দিয়েছি, এবারে সকলের নামের পাশেই ছাপ দিয়ে আসবো। এই নাটকটি নির্বাচন ব্যবস্থার প্রতি কটাক্ষ করে রচিত। নির্বাচন একটি প্রহসন মাত্র। তাই নাট্যকার সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় এই নাটকে ভোট রঙ্গ নিখুঁতভাবে তুলে ধরেছেন। নাট্যকার সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় ও আরো একটি প্রহসন শ্রেণী নাটক হলো স্বর্গীয় প্রহসন। এই নাটকের নিবেদন অংশে তিনি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্বর্গীয় প্রহসন রচনাটি দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি স্বর্গীয় হসনম নাটকটি রচনা করেছেন। এই নাটকটিতে তৎকালীন এবং বর্তমান প্রাসঙ্গিক রাজনীতির কদর্য রূপ তুলে ধরেছেন। সর্বত্র রাজনীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে রাজনীতি,
নির্বাচনে জেতার জন্য জঘন্য রাজনীতি, রাজনৈতিক নেতাদের অনৈতিক কার্যকলাপ, দল ভাঙার প্রচেষ্টা ইত্যাদি এই নাটকে নাট্যকার দেখাতে চেয়েছেন। অন্য দল ভাঙিয়ে এনে নিজের দল বাড়ি করতে হবে নির্বাচনে জয়লাভের জন্য। সুরা, নারী, অর্থ, যার যেটা প্রিয় তাকে সেইটা উৎকোচ দিয়ে নিজের দলে আনতে হবে। তাই বৃহস্পতি বলেছেন, নিষিদ্ধানি দ্রব্য নেব সমধিক প্রিয়ানি, নিষিদ্ধ দ্রব্যতে কারো কারো বেশি আসক্তি। নাট্যকার সিদ্ধেশ্বর দেখিয়েছেন কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়াই চিত্রা অভিনেতা কিভাবে মন্ত্রী বা সাংসদ নির্বাচিত হচ্ছেন, মন্ত্রিসভায় কিভাবে অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে, কেউ কেউ ঝিমোচ্ছেন সবার অলক্ষ্যে, কিন্তু একই অর্থাৎ আমার দল যেন এমন এক বিভাগের দায়িত্ব পায় যেখানে প্রচুর অর্থ লুটে নেওয়ার সম্ভাবনাটা থাকে। তাই বৃহস্পতি বলেছেন, নাধুনা বাকচাতুর্য নৈব মুগ্ধা ভবন্তি যুবতয়। বৃহস্পতি আর এক কথার চাতুরি দিয়ে যুবতী মন ভোলানো যায় না। তাহলে কি ঘুষ দিয়ে ভোলানো যায়? ইন্দ্র বলেছেন, তোরই কি উৎকোচে না, তাহলে কি উৎকোচের দ্বারা? তখন বৃহস্পতি বলছেন, অহ হ হ নৈতৎ উচ্চাজং অভদ্র অয়ং শব্দ উপহারেণ উপায়নেন। বৃহস্পতি, ছি ছি ছি, এমন কথা মুখে উচ্চারণ করতে নেই, অশ্লীল এই শব্দ, বলুন উপহার দিয়ে, উপঢৌকন দিয়ে। সিদ্ধেশ্বর নাটকে ক্ষমতার লোভ, দুর্নীতির একটি নগ্ন বাস্তব চিত্র তুলে ধরেছেন। তিনি কুচক্রী বৃহস্পতির মুখ দিয়ে বলেছেন, স্বার্থ রক্ষায় স্বার্থ সিদ্ধায় বা সংঘ, সংঘ স্বার্থায় চ দেশ, দেশায় তাবৎ কিং তন্নাহং জানি। অর্থাৎ রাজনৈতিক নেতা মন্ত্রীগণ ভুরি ভুরি মিথ্যা কথা বলেন, মিথ্যাবাদী নেতারা বলেন আগে দেশ, পরে দল, তারপরে আমি, কিন্তু বাস্তবে তার অন্য চিত্র পাওয়া যায়। আগে তার নিজের স্বার্থ, তারপরে দলের স্বার্থ, তারপরে দেশের স্বার্থ। তারা নিজের স্বার্থের সঙ্গে অন্য কিছুর আপোষ করতে চায় না। নির্বাচনে জিতে ক্ষমতার অধিকারী হয়ে তারা নিজেদের ক্ষমতার বলে দেশ এবং জনতার সঙ্গে মিথ্যাচার করতে চায়। ভোটে জেতার জন্য অভিনেতা, গায়ক, অন্যান্য প্রতিভাশালী মানুষদের নিজের দলে আনতে চায়। প্রতিটি চরিত্রের নামকরণেও তিনি পারদর্শিতার পরিচয় দিয়েছেন। তার তীব্র অনুসন্ধান দৃষ্টিতে তিনি বুঝেছেন, এই ধরনের শঠ দুরাচারী মানুষ চিরকাল ধরে পৃথিবীতে আছে। এদের হাত থেকে শ্রমজীবী মানুষের নিষ্কৃতি নেই, কেবল মানুষের নাম পরিবর্তন হয়। আজ যে কাজ কোনো ব্যক্তি করছে, কাল সে কাজ অন্য কেউ করবে। তাই নাটকের নামকরণের জন্য তিনি দেবগুরু বৃহস্পতি, অশোক অর্থাৎ প্রাচীন যুগের সম্রাট, আকবর অর্থাৎ মোগল যুগের সম্রাট ইত্যাদির নাম দিয়েছেন। তিনি দেখাতে চেয়েছেন, এই দুর্নীতি উপরতলার মানুষের মধ্যে যুগ যুগ ধরে রয়েছে। এই সর্বকালের, সর্বযুগের, সর্বদেশের, সব ধর্মের মানুষের একই চরিত্র। নাট্যকার ব্রেসটের মতো সমাজের পুঁজিবাদী পরিচালন ব্যবস্থার প্রতি তীব্র আঘাত এনেছেন। পুঁজিবাদীদের সঙ্গে রাজনীতির আঁতাতের ফলে সমাজের সাধারণ মানুষের জীবন বিপন্ন। সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে কি ব্যবহার করবে তার সবকিছু নির্ভর করে পুঁজিবাদের উপরে। রাজনৈতিক নেতা মন্ত্রী এবং পুঁজিবাদের চক্রান্তে দেশ বিপন্ন। নাট্যকার এই নাটকের মাধ্যমে সাম্যবাদের কথা বলেছেন। সাধারণ মানুষ এবং নেতা মন্ত্রীদের সমান প্রাধান্য দিতে বলেছেন। তিনি একাধারে যেমন স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতির নানা সমস্যাকে তুলে ধরেছেন এবং অপরদিকে সমাধানের কথাও বলেছেন। নেতা মন্ত্রীদের নিজেদের কথা না ভেবে সাধারণ মানুষের সমস্যা দূরীকরণের কথা ভাবতে হবে। তিনি বারবার বলেছেন, সাধারণ মানুষকে মর্যাদা দিতে হবে। নাটকের শেষে তাই ইন্দ্রের দুই পাশে কৃষক ও শ্রমিক প্রতিনিধি হিসেবে দেখা যায় ধুন্দ ও পুঙ্গকে। ভরতবাক্যে তিনি সকল শ্রমজীবী মানুষের জয় ঘোষণা করে বলেছেন, ধনী দরিদ্রের ভেদ ঘুচে যাক, জনকল্যাণকারী নেতার জয় হোক। উল্লেখিত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, নাট্যকার সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের প্রতিটি নাটকে পয়েন্ট ব্ল্যাঙ্ক স্টেয়ার, কখনো সোশ্যাল অথবা পলিটিক্যাল অথবা কখনো সোশিও পলিটিক্যাল ইস্যুর প্রতি তীব্র কষাঘাত করেছেন। কখনো জাতীয় স্তরে অথবা আন্তর্জাতিক স্তরে বিভিন্ন রাজনৈতিক সমস্যার কথা বলেছেন।
রাজনৈতিক ও আর্থসামাজিক সমস্যাকে তুলে ধরলেও তার সমাধানের উপায়ও বলেছেন, যা তার নাটকে রাজনৈতিক গুরুত্বকে ঋদ্ধ করেছে। এই আধুনিক সংস্কৃত সাহিত্যে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের নাটকগুলি রাজনৈতিক সমস্যার পাশাপাশি মানসিক প্রবৃত্তিগুলিরও যেন জীবন্ত দলিল হয়ে উঠেছে। নমস্কার।